তো এখন চলে এসেছি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক এরকম যে ছোটোবেলায় এমন কোনো ঘটনা আছে কি যেটা মনে পড়লে তুমি চমকে ওঠো। তার আগে বলি, আমাদের যেই দিদির কথা বলেছি আগে তোমাদের ভিডিওতে, যে আমার এক পাড়ার এক দিদি ক্যান্সার পেশেন্ট, আবার একাধারে উনি এনআরএস, আমাদের এখানে কলকাতায় এনআরএস হসপিটালের নার্সও। তো সেই জন্য ওনার অনেক সুবিধাও হচ্ছে। যাই হোক, উনি দিদির সাথে আজকে গেছিলাম টাটা মেডিকেল হসপিটালে। তো অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, দিদির সাথে যেতে পেরেছি বলে অনেক এক্সপিরিয়েন্স গেইন করছি। দিদি আজকে বলছিল যে তুই আমার জন্য এত কিছু করছিস, আমি তোর জন্য কিছু করতে চাই, তোর কোনো সময়, তোর সারা জীবন আমি পাশে থাকবো, কি তোর যে কোনো মানে ডাক্তার দেখাবি বা কোনো কিছু করবি আমাকে বলবি সব সময়, এরকম অনেক কিছু বলছিল। তো আমি বললাম, কে বললো? আমি তো এখনই অনেক কিছু পাচ্ছি, তোমাকে আর নতুন করে কিচ্ছু দিতে হবে না, মানে আমার জন্য করতে হবে না তুমি, আমি এখনই এখানে এসেই অনেক কিছু পাচ্ছি। সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, সত্যি অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। কারণ এই সামনে থেকে এইভাবে কোনো ক্যান্সার পেশেন্টকে আমি দেখিনি বা তাকে নিয়ে আমি নাড়াচাড়া করিনি। তো সেই জন্য আমার অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে। আর যেহেতু ওটা বেসিক্যালি ক্যান্সার মানে রোগেরই চিকিৎসা হয় টাটা মেডিকেলে, তো মানে বিশ্বাস করবে না, এত ছোট ছোট বাচ্চা, এত মানুষ এই রোগের সাফারার, মানে দেখলে না সত্যি ভীষণ মানে কষ্ট হয়। তো আমার যেটা তোমাদের একটু বলার, যে জানো তো ফোন থেকে কিন্তু অনেকটা ক্যান্সার কিন্তু আক্রান্ত হয়। আর একটা কথা যেটা বলার, যেটা আমি দিদির থেকেই নলেজ পেলাম, যেহেতু দিদি এনআরএস হসপিটালের সিস্টার, দিদি বললেন যে 40 বছরের উপরে একটা কিছু আছে, 2-3টে টেস্ট আছে, সেগুলো সব মেয়েদের করা উচিত। তো আমি এই মুহূর্তে দিদিকে বলেছি যে তুমি আমাকে নামগুলো, কি কি টেস্ট সেইগুলো নামগুলো আমাকে বলো, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও। তো আমাকে এখনও দেয়নি দিদি। আজকে তো মানে কি বলবো, সারাদিন সেই সকাল 9টা থেকে রাত 8টা অবধি মানে ধকল গেছে ওনার শরীরের ওপর দিয়ে, আর আমি ওনার সাথে ছিলাম। তো দিদি অনেক অ্যাক্টিভ। তো যাই হোক, যেটা বলছিলাম, ভীষণ এই কথার থেকে ওই কথায় চলে যাই আমি। যেটা দেখছিলাম, যেটা বলছিলাম, যে করা টেস্ট কি 40 বছরের ঊর্ধ্বে যারা তোমরা রয়েছো তারা, আমি কমিউনিটিতে দিয়ে দেবো টেস্টগুলো, দিদি যখন আমাকে দেবে। তো সেই টেস্টগুলো অবশ্যই তোমরা কিন্তু সবাই করে নিও, কোনো গাইনি ডাক্তার দেখিয়ে একটা প্রেসক্রিপশন করে টেস্টগুলো করে নিও, যেটা দিদি আমাকে সাজেস্ট করেছে। দিদি যেহেতু নার্স, বলছি বারবার, তো দিদি নার্স থাকাতে অনেক সুবিধা হচ্ছে। দিদি যেগুলো ওনাদের ভাষায় যেগুলো আমরা বুঝবো না নর্মাল মানুষ, কিন্তু দিদি কিন্তু বুঝে যাচ্ছে চট করে, যে কোনটা করলে কি, কোনটার পরে কোনটা। তো এই দিক থেকে ঈশ্বরের কৃপা যে দিদির এই দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো সেইভাবে কিছু জানি না, দিদি সব কিছু করে, আমি জাস্ট সঙ্গে সঙ্গে থাকি। যেহেতু একা একটা পেশেন্টকে অ্যালাউ করে না ওখানে, সেই জন্য নর্মালি দিদি কিন্তু 3rd কেমো হয়ে গেছে, 4th স্টেজ ক্যান্সারের। তারপরও দিদি কিন্তু অনেক মনের জোরে একা থাকে, কেউ পাশে নেই। আত্মীয় স্বজন বলছিল অনেক কথা, যে বিপদের সময় আমি এদের জন্য কত করেছি, কিন্তু আমার বিপদের সময় আমি আমার পরিবারকে পাশে পাচ্ছি না। অ্যাকচুয়ালি পরিবার বলতে ওনার বাবা মা, বাবার মানে ও দিদির নিজের মা অনেক ছোটোবেলায় মারা গেছিলেন, আর বাবা আরেকটা বিয়ে করেছিলেন, সেখান থেকে 3 ভাই বোন ওরা, মানে ওরা মোট 4 ভাই বোন হয় তাহলে। কিন্তু কারোরই নাকি সময় নেই দিদির জন্য। যাই হোক, সবাই সবার কাজ করে। মেজদি যেমন ইনি বদ্দি, মেজদি পার্লার আছে, তার মেয়ে আছে, সংসার আছে, পারে না, হয়তো মন চাইলেও পারে না। আর তার ছোট বোন, ও আর আমি হচ্ছে একই বয়সী, আমরা বন্ধু, ছোটোবেলা থেকেই বন্ধু। ওরও মেয়েটা ছোট, তারপরে ও একটা নতুন কনসিপ্ট করেছে, সেই জন্য ও পারছে না। আর বাবা মা তো ভীষণই বয়স্ক হয়ে গেছে, তো সেই জন্য। আর ভাই, সেও এক জায়গায় কাজ করে,
তো বলছিল, দুঃখ করছিল যে আমি মানুষের সবার জন্য অনেক, এদের ফ্যামিলির জন্য প্রচুর করেছি, আমি কখনো সৎ যে আমার নিজের ভাই বোন না সেগুলো আমি কখনো ভাবিনি, কিন্তু আমার এই অসময়ে কেউ পাশে নেই। অ্যাকচুয়ালি কী হয়, হয়তো পাশে আছে, কিন্তু এই সময়টা এমন দাঁড়ায় না, মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন কোনো বিপদে পড়ে, তখন পাশে থাকলেও মনে হয় যেন পাশে নেই। হ্যাঁ, তাদের পক্ষে যতটা সম্ভব তারা করবে না, করছে, পারছে না, কিছু করার নেই। যাই হোক, দিদির একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে দিদির যেই আজকে যে অনেকগুলো টেস্ট হলো, ডাক্তারের সাথে কথাবার্তা হলো, অপারেশন হবে একটা, 9 তারিখ একটা অপারেশন হবে। তারপরে এটা একটা ছোট ফুটো করে ক্যামেরা দিয়ে ডক্টর বললেন যে দেখবেন যে বড় অপারেশনটা করে লাভ কী হবে বা হবে কি না, তার আগে একটা স্টেজ করে নিচ্ছেন। এছাড়া 26 তারিখ ওনার অপারেশন হওয়ার কথা, মোটামুটি ডেটটা ফাইনাল করা আছে। তো এমনিতে দিদির ব্লাড টেস্ট বলো, যে কোনো আদার্স যা যা টেস্ট হয়েছে, আজকে প্রচুর টেস্ট হয়েছে, আমি সবগুলোর নাম বলতে পারবো না, প্রচুর আজকে টেস্ট হয়েছে, তো সেইগুলোর সবগুলোই রিপোর্ট কিন্তু ভালো, খারাপ কিছু নেই। তো এটা একটা খুব ভালো জিনিস। আর তো আজকে সারাদিন ওখানেই চলে গেছে, সেই জন্য আজকে অনেকটা রাত এখানে, এখন দোকানে 8টার সময় এসেছি, এসে এতক্ষণ দোকানে ছিলাম, তারপরে এখন বাড়ি এসেছি। তো সেইভাবে ছোটোবেলায় ঘটনা আমার সেইভাবে মনে কিছু মানে করতে পারিনি, কিন্তু যেটা আমি টপিকটা দেখেই একটা কথাই মনে পড়েছে, সেটা একটা মজার কথা, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন অনেক ছোট, হয় না ছোটোবেলায় বাচ্চারা দেখবে চুল বানায় গামছা দিয়ে শাড়ি পরে, একটাই হয় না, আমরাও ছোটোবেলায় এগুলো করেছি, এখনকার বাচ্চারা কম করে কিন্তু কম করে। তো ওই ছোটোবেলায় আমি একটা গামছা পরে, তখন তো আমাদের পাড়া কালচারই ছিল, এক বাড়ির থেকে আরেক বাড়ি যাচ্ছি, মিডিলে একটা রাস্তা যাচ্ছি, তো এই সময় আমি গামছা পরে যাচ্ছি, জড়িয়ে, গামছা দিয়ে তো আর শাড়ি পরা যায় না, ওই একটা প্যাচ দিয়েছি, দিয়ে আঁচলে গামছাটা দিয়েছি, আমার খুব মনে আছে এই কথাটা, ঘটনাটা। তো যাচ্ছি, তখন একটা গরু, তখন গরুও ছিল রাস্তাঘাটে, গরু দেখা যেত, এখন তো দেখাই যায় না, চিহ্নই দেখা যায় না। তো ওই একটা ছোট মাঝারি সাইজের একটা গরু আমার সামনে এসে, মানে আমি গরুর সামনে পড়ে গেছি, আর আমি পড়ে গিয়ে কান্না, সে কি কান্না, সবাই ছুটে এসছে, এরকম কোনো সেরকম কিছু অঘটন ঘটেনি, কিন্তু এইটা আমার ভীষণভাবে মনে আছে, ছোটোবেলার ঘটনা। আর সেইভাবে চমকে যাওয়ার মতো কিছু ঘটনা মনে নেই, তবে আর কিছু কিছু মনে পড়ছে, যেমন রাজীব গান্ধী মারা গেছিলেন ওই সময়, আমাদের তখন তো টিভি অত ছিল না, তো রেডিওতে খুব শুনছিলাম, এটা মনে আছে। রাজীব গান্ধী না ইন্দিরা গান্ধী মনে নেই কে মারা গেছিলো, যাই হোক, ওই সময় একটা সারাক্ষণ একটা মানে অনেক বাড়িতে রেডিও জোরে জোরে চালানো থাকতো। আর চমকে দেওয়ার মতো আর কিছু নেই, তবে আরেকটা আছে, আমার বাবার আমাকে মারার কথা বলি শোনো, আমার বাবা আমাকে কোনোদিনও মারতো না, যেহেতু আমি মেয়ে, প্রথম কথা বাবার আদরেরই হয়, কিন্তু একদিন আমার বাবা তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, তো বাবা যখন অফিস যাবে সকালবেলা, তখন মনে হয় আমি কিছু একটা বায়না করেছিলাম, আর আমার বাবার মানে ওপর থেকে প্রচণ্ড রাগী, কিন্তু মনটা ভীষণ ভালো। হ্যাঁ, ওই যে বলি আমি, আমার মতো অনেকটা, আমি দেখবে কথাবার্তা বলি যখন, তখন মনে হয় আমাকে দেখে লোকে ভয় পায়, হ্যাঁ, যে বলবো কিছু খারাপ কেউভাবে নেবে না, এরকম অনেক সময় মিষ্টি করে বলতে পারতাম না। তো সেই রকম আমার বাবাও তো ওরকম খুব রেগে গেছিলো সকালবেলা অফিস যাওয়ার সময়, মনে হয়, আমার অতটা মনে নেই, এটা আমার শোনা কথা, এটা আমার মনে নেই। হ্যাঁ, এত কিছু একটা দুষ্টুমি করেছিলাম, তো বাবা সকালবেলা অফিসে যাওয়ার সময় ওই একবারই সারা জীবনে আমাকে বাবা মেরেছিল, মারেও নি, ঘর থেকে বারান্দায় ছুঁড়ে ফেলেছিল, আবার বারান্দা থেকে উঠোনে ছুঁড়ে ফেলেছিল। এমনিতে ওই অনেক ছোট তখন, আমার কিছুই মনে নেই, এটা পরে মায়ের কাছ থেকে শুনেছি। তো এই 2-3টে ঘটনাই মনে পড়লো, আর সেইভাবে কিছু মনে পড়লো না, কারণ সারাদিন আমি টপিক দেখারই সময় পাইনি যে কী টপিক, দিদির সাথে সাথে ছিলাম। আর যেটা বলছিলাম যে দিদি কিন্তু পজিটিভ, আমি দিদিকে এটাও বলছিলাম যে এই রোগের কিন্তু একটা জিনিস সব থেকে ভালো, সেটা হচ্ছে পজিটিভ থাকা। আর ভীষণ অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে,
অনেক মানুষজন সত্যি ভাবতেই পারেনি, এত মানুষজন যে ক্যান্সারের পেশেন্ট। হ্যাঁ, প্রচুর মানুষজন মানে এই রোগে আক্রান্ত। তো কিভাবে ক্যান্সার থেকে বাঁচা যায়, সে মানে কি কি সিমটম, সেইগুলো একটু ভালো করে আমি জেনে বলবো, সেটা থেকে যদি অ্যাওয়ার করা যায়, হওয়া যায়। তো দিদি বলছিল আজকে রোজ দিনে একটা করে এক্সপিরিয়েন্স হচ্ছে। দিদি যেমন বলছিল দিদির কোনো মানে কোনো উপসর্গই ছিল না। দিদি অনেক টেস্ট করেছে দিল্লিতে বা অনেক জায়গায় টেস্ট করেছে, চেন্নাইও গেছিলো, কিন্তু সেইভাবে কোনো যে তার ক্যান্সার ডিটেক্ট হয়েছে অনেক 4th স্টেজে গিয়ে, ফার্স্ট স্টেজে ডিটেক্ট হয়নি। তো এরকম অনেক সময় হয় না। তো সেই জন্য ওই 40-এর পরে ওই টেস্টগুলো করে রাখা ভালো, যাতে করে যদিও মানে ফার্স্ট স্টেজ থাকে তো ধরা পড়ে যায়, অল্পতে সেরে যায় আর কি। দিদির বেশ বাড়াবাড়ি অবস্থা, তবুও দিদি এখন অনেকটাই 4th 3rd কেমো চলেছে, তারপরও দিদি কিন্তু একদম সুস্থ আছে, নিজেই হাঁটাচলা করে সব কিছু করে নিজে একা থাকে, তো পারছেন উনি। আর ভীষণ মনের জোর, তো সেটাই বলছিলাম যে হ্যাঁ, তুমি মনের জোর আর ঈশ্বরের প্রতি তোমার ভরসা, সেই জন্যই তুমি এত সুন্দর সুস্থ আছো। তুমি এরকমভাবেই থাকো আর পজিটিভ থাকো। যত এই রোগের এটাই সব থেকে ইসে যে পজিটিভ থাকা। তো আর কোনো দিকে সেইভাবে কোনো অসুবিধা নেই, ঠাকুর ইচ্ছায়, টাকা পয়সার বা বললামই দিদি যেহেতু নার্স ছিল সেহেতু কোনো অনেক নলেজ আছে। হ্যাঁ, তবে ব্যথা বেদনা কষ্ট এই মুহূর্তে আর কিছু নেই, কিন্তু যাই হোক রোগটা যেহেতু ধরা পড়েছে সেহেতু চিকিৎসা তো করতেই হবে, এত বড় একটা রোগ। তো এই আর কি, এইভাবেই চলছে দিদির জীবন। আশা করি তোমরা সবাই প্রার্থনাও করো দিদির জন্য, দিদি ভালো হয়ে যাক। কারণ সারা জীবন সত্যি বলতে অনেক ছোটোবেলা থেকে গল্প বলছিল, অনেক কষ্ট করেছি, এখন যাও একটু সুখে থাকবো, এই সময়ই আমার এরকম হলো। তো আমি দিদির মধ্যে অনেক কিছু দেখছিলাম যেগুলো দিদির করা উচিত না। হ্যাঁ, সেগুলো দেখো, আমি তো বলতে পারি না, জাজ করতে পারি না বা বলতে পারি না তার মনের অবস্থা কীরকম। আমি হুট করে দিদিকে একটা কিছু বলবো, দিদি এটা করো না, হয়তো সে কষ্ট পাবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে দিদির সেই সব কিছু যেন বুঝতে পারলে হয়তো কিছুটা কজের ইসে জমা হবে, তাহলে হয়তো দিদি অনেক ভালো থাকবে। আমি দৃঢ় বিশ্বাস যে ঈশ্বর দিদিকে ভালো করে তুলবে। তো এই আর কি। তো আজকে চলো এইটুকুই শেয়ার করলাম। বেশ, এখন এসে বাড়িতে স্নান করলাম, তো এখন আবার রান্নাও করতে হবে। আর আমার মেয়েরা তো ভীষণ লক্ষ্মী, আমার মেয়েরা বড় মেয়ে নিজেই আজকে রান্না, মানে কালকে রান্না করা ছিল কিছুটা, ভাত ঠাতও করে নিয়েছে, ও চালিয়ে নিতে পারে। তারপরে এঞ্জেলের স্কুল, ওর পাপাও নেই, তো এঞ্জেলকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলোও করেছে ও। তো তোমাদের আশীর্বাদ, সব কিছুই তোমাদের আশীর্বাদ, আমি জানি আমার সব মেয়েদের উপরে তোমাদের সব্বার আশীর্বাদ আছে। তো চলো আজকে এইটুকুই শেয়ার করলাম, জানি না কতটা কি শেয়ার করতে পারলাম। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।